ওয়ান। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। লোকসভা ভোটে বাংলায় ৪২টি আসনের মধ্যে ৩৫টি টার্গেট দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৯টি আসনে এসে দাঁড়িয়েছে এবং ২০১৯-এর তুলনায় অনেক ভালো ফল করেছে এবার তৃণমূল কংগ্রেস। কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর ঠিক সেই মাসের মধ্যে, আমি জুন মাসের কথা আপনাদেরকে বলছি, যখন আমরা দেখলাম একেবারে রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সভাঘরে বসে, এবং একেবারে ধরে ধরে কোন এলাকায় কোন বিধায়ক বা কোন মন্ত্রী কি কাজ করছেন, কাউন্সিলররা কি কাজ করছেন, একেবারে নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে সতর্ক করেছিলেন। হকার উচ্ছেদ এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথার একেবারে বলা যেতে পারে, কারণ যেই জায়গায় দাঁড়িয়ে কাদের কথায় বা কত টাকা দিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পথে ধারে তারা দোকান দিয়েছিল, শুধু দোকান দেওয়া কথাটা বলা ভুল, আমি আপনি যখন আমরা পথ চলতি মানুষ যখন আমরা রাস্তায় বেরোই তখন দেখা যায় যে 1/3 জায়গা জুড়ে যে দোকানগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু একেবারে অবরুদ্ধ। তা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন এবং বিভিন্ন জায়গায় পুরসভায় কাজ শুরু হয়েছে। আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শনিবারের রাত 9টায় ক্রসকিউর আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে, এবং আজকে তৃণমূল কংগ্রেসের তরফে যিনি প্রতিনিধিত্ব করবেন তার সঙ্গে আগে আলাপ করিয়ে দেব অর্পণ বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেল। অর্পণদাকে স্বাগত। এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি আমাদের এই রাজনৈতিক মঞ্চে, ক্রসকিউর মঞ্চে, এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সহ সঞ্চালক মৌনশ্রী সাহা এবং আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী। তৃণমূল মানে কি বর্তমানে বুলডোজার আর জেসিবি? না, অ্যাবসলিউটলি তা নয়। বুলডোজার তন্ত্র আমরা উত্তরপ্রদেশে দেখেছি, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের, সেখানে আমরা বুলডোজারে দেখেছি যে কিভাবে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, বিরোধীদের পার্টি অফিস পর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলার মাটিতে বুলডোজার আমার মনে হয় আমরা এই প্রথমবার দেখছি কিছু বেআইনি উচ্ছেদ ভাঙার জন্য। সেটা কখনোই অনৈতিকভাবে নয়, এবং এটা অস্বীকার করার জায়গা নেই যে বিগত লোকসভা নির্বাচনে পুরসভা ভিত্তিক ফলাফল আমাদের খারাপ হয়েছিল। তো সেই খারাপ ফলাফলের নিরিখে আমাদের দলনেত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিষোদ্গার করেছিলেন, এবং আমরা বিশ্বাস করি আমরা যারা দলের কর্মী সৈনিক বা যারা দলের সমর্থক আছেন সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে নবান্নের সভাঘরের ওই দুটি বৈঠক, একদিন ছেড়ে একদিন যে দুটি বৈঠক হয়েছিল, এক্স্যাক্টলি ওই দুটি বৈঠক নিয়ে দলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই অত্যন্ত সন্তুষ্ট। এটা অস্বীকার করার জায়গা নেই যে সরকারি ক্ষেত্রগুলিতে দীর্ঘদিন ধরে একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে। সিপিআইএমের সময় যারা যারা রিক্রুটমেন্ট হয়েছিলেন তাদের থেকে শুরু করে সরকারি কর্মীদের একাংশ এবং দলের একাংশ, এটা অস্বীকার করতে কোনো বাধা নেই, মুখ্যমন্ত্রী নিজে সেটা অ্যাড্রেস করেছেন। এবং সেই নিরিখে কিছু বেআইনি উচ্ছেদ হটিয়ে দিতে যদি বুলডোজারের ব্যবহার করা হয় সেটা আমার মনে হয় নৈতিক। এটা তো দীর্ঘদিনের, এতদিন অপেক্ষা করলেন কেন লোকসভা ভোটটার জন্য? না, অ্যাবসলিউটলি নয়। এটা দীর্ঘদিন ধরে দেখুন, রাজ্য সরকার নিজেদের মধ্যে কোথায় আলাপচারিতা করছেন, মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ মহলে বা সরকারি তার বৈঠকগুলিতে জানিয়েছেন কিনা সবটা তো সংবাদ মাধ্যমে আসা সম্ভব না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মানুষ বিষোদ্গার তখনই করে যদি দীর্ঘদিন ধরে বলার পরেও সেই কাজটা সম্পন্ন না হয়। তো সেরকম কোনো ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কোথাও দলগতভাবে গাফিলতি ছিল, সেই কারণেই দলের বিধায়ক থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর্স প্রত্যেককে মুখ্যমন্ত্রী যা বার্তা দেবার সেটা দিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে অত্যন্ত ধনাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এটা অর্পণদা, আমি এই জায়গায় একটু আপনার কাছে আসবো। আপনি শুরুতেই যে অ্যাড্রেস করলেন সিপিএম এর আমলে রিক্রুটমেন্ট যে প্রসেস, সেই কথা আপনি বলছিলেন। আমার এখানেও একটা প্রশ্ন থাকবে, আমি চাকরির বিষয়ে পরে আসবো, অবশ্যই আসবো সেই টপিকে। কিন্তু আপনার বয়সে আপনার চেনা 2011 সালের আগে বা 2011-র পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন চেয়ারটা পেলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হলেন, সেই জায়গায় আপনার চেনা হাতিবাগান, আপনার চেনা নিউ মার্কেট, আপনার চেনা সল্টলেক 2016 সালের পর 19 সালের পর কতটা পরিবর্তন হয়েছে ফুটপাথগুলোর? ফুটপাথগুলোর পরিবর্তন হয়েছে বেআইনিভাবে
দখল করা হয়েছে, মানুষ মদতটা কার ছিল? মানুষ, আমি তো অত্যন্ত স্পষ্ট, তো আমি তো প্রথমেই বললাম যে এখানে আমাদের দলের গাফিলতি নিশ্চিতভাবে ছিল, দলের একাংশের, যারা সেখানে মদত দিয়েছেন। যদি কোনো বিধায়ক যুক্ত থাকেন বা যদি কোনো কাউন্সিলর যুক্ত থাকেন, পুরসভার চেয়ারম্যান যুক্ত থাকেন, পুরসভার নির্দিষ্ট কোনো আধিকারিক যদি সেখানে যুক্ত থাকেন, যারা ইঞ্জিনিয়ার হন, যারা এই বিষয়গুলি দেখেন, তদারকি করেন, তারা যদি যুক্ত থাকেন, তাদেরকে সেই জায়গা থেকে তাদেরকে বারংবার বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সম্পূর্ণ বিষয়টা অ্যাড্রেস করার পর আমার মনে হয় আর কারুর কিছু বলার থাকে না। আমরা বিশ্বাস করি যে এর অত্যন্ত ধনাত্মক পজিটিভ ইম্প্যাক্ট আমরা 15 দিন সময় রিপোর্ট জমা দিতে হবে। দরিদ্রদের পেটে লাথি? না, দেখুন, দরিদ্রদের পেটে লাথি মারার কোনো জায়গাই নয়। তার কারণ হচ্ছে 27 তারিখের যে বৈঠকটা করা হয়, যেটি দ্বিতীয় বৈঠক ছিল, সেই বৈঠক থেকে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী বিকল্প পথের সন্ধান করে তবে পরবর্তী নির্দেশ দিয়েছেন। যে ধোঁয়াশা ছিল এই হকার উচ্ছেদ নিয়ে, সেই ধোঁয়াশাটা তিনি সেখানেই সম্পূর্ণভাবে কাটিয়ে দিয়েছেন। আর এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমরা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে মান্যতা দিয়ে যখন রাজনীতি করছি, আমাদের কাছে ভোট নিশ্চিতভাবে ফ্যাক্টর। কারণ ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে নির্বাচন শেষ কথা বলে। একেবারে অর্পণদা, যে বিষয়টা আপনি বলছিলেন 24 এবং 27 নবান্নের সভাঘরে পরপর দুটি বৈঠক, 24-এর পর 27 দুটি দিন কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রী প্রথম দিন যেই রুদ্রমূর্তি আমরা দেখেছিলাম, সুজিত বোস থেকে শুরু করে আরো অনেকের নাম নিয়ে, গৌতম দেবের নাম নিয়ে তিনি কথা বলেছেন, বিভিন্ন পুরসভার নাম নিয়ে কথা বলেছেন, কিন্তু যেই প্রশ্নটা ঠিক 24 তারিখের ঠিক রাত থেকে যেই ছবিটা আমরা সল্টলেক সেক্টর 5 বিভিন্ন জায়গায় দেখেছিলাম হকার উচ্ছেদ, তারপরই বিজেপি থেকে সিপিএম কংগ্রেস একযোগে পথে নেমে প্রতিবাদ করলো। তার দুদিন পরে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট একটু বদল হলো, 1 মাস সময় দিলেন, বিকল্প পদ্ধতি। এই দুদিন এটা কি বিরোধীদের চাপে পড়ি তার স্টেটমেন্ট বদল? না, বিরোধীদের চাপের ব্যাপার নয়। এরকম একটা ড্রাস্টিক অ্যাকশন যখন নেওয়া হয়েছে, তখন নিশ্চিতভাবে এই দুটো দিন দেখার প্রয়োজন ছিল যে এই অ্যাকশনের রিয়াকশন কি আসে সাধারণ মানুষের মধ্যে থেকে। ফলে যেখানে কোথাও গিয়ে মনে হয়েছে যে হয়তো একটু কম বেশি ফ্লাকচুয়েশন করার দরকার আছে, তো সেটা করা হয়েছে। মুখ্যমন্ত্রী তার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার করেছেন। আর বিরোধী কোথায়? যদি গঠনমূলক বিরোধিরা করেন পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে, সেটা তো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সুখকর। সেটা তো হচ্ছে না। পশ্চিমবাংলার মানুষ তো আস্তে আস্তে আলটিমেটলি পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করে দিচ্ছেন। প্রধান বিরোধী দল 18 থেকে 12 নেমে এসছে। আরও যারা বিরোধী দল হিসাবে নিজেদেরকে দাবি করছে, তারা কার্যত কেন সত্যিই শূন্য। বিধানসভায় শূন্য, লোকসভায় কংগ্রেস 2 ছিল, সেখান থেকে 1-এ নেমেছে। সিপিআইএম 34 বছর রাজত্ব করার পর শূন্য। ফলে আমরা তো চাইছি যে গঠনমূলকভাবে বিরোধিতা আসুক, ব্যক্তিগত আক্রমণ নয়, গঠনমূলক বিরোধিতা নিশ্চিতভাবে স্বাগত। পশ্চিমবঙ্গে সরকারে কারা আছে? তৃণমূল। বিরোধী আসনে কারা আছে? বিজেপি। কটা আসনে আছে? এখন তারা সেটা জানে, আমরা তো জানি না। কারণ 77 দিয়ে শুরু হলো, একেবারে খাতায় কলমে পা দিয়ে আছে, বিজেপিতেও পা দিয়ে আছে। আপনি বললেন বিরোধীরা 18 থেকে 12তে নেমে এসছে। বিধায়ক সংখ্যা তো বিজেপির, সেখানে একটা বিধানসভা, সেখানে 12 আসছে কি করে? না, এটা তো লোকসভার নিরিখে বলছেন। তাহলে এখানে যখন বিরোধী আসন বলছেন সরকার, আপনি যদি সরকার ধরেন তাহলে তো বিজেপি সরকারে আছে, তৃণমূল তো নেই সরকারে। পশ্চিমবাংলার বুকে বিরোধী, পশ্চিমবাংলার নিরিখে যখন বলবে তখন তো বিজেপি প্রায় 70-এর কাছাকাছিতে আছে। না, আমি নিশ্চিতভাবে বলছি এটাকে আলাদা করুন। এই প্রেক্ষিতটা যখন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরবর্তীকালে আমরা আলোচনা করছি, তো সেক্ষেত্রে আমি লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বলেছি। বিধানসভা নির্বাচনের পর 77 দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা কমতে কমতে 70-এরও নিচে এসে দাঁড়িয়েছে। এখন আরও কতজন কখনো ক্যামাক স্ট্রিট বা কখনো কালীঘাটে বা কখনো আমাদের ওই মেট্রোপলিটনের সামনে তৃণমূল ভবনে গিয়ে ধর্ণা দিচ্ছেন, সেটা নিশ্চিতভাবে আমরা সংবাদ মাধ্যমের সামনে পরিস্ফুট করব না। পরবর্তীকালে সেটা দেখা যাবে। আমরা তো বলছি যে গঠনমূলক বিরোধিতাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা কখনোই মুখ্যমন্ত্রীর প্রতি ব্যক্তিগত কুৎসিত আক্রমণ হতে পারে না। গঠনমূলক বিরোধিতাকে স্বাগত। টিকিট পাওয়ার আগে কান্নাকাটির রোল পড়ে যায়, বিধানসভাতেও দেখেছি, লোকসভাতেও দেখেছি, সামান্য পুরসভা পঞ্চায়েতেও দেখেছি। কিন্তু যারা টিকিট পেয়ে কাউন্সিলর হলেন তারা কাজ করছেন না। খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন সল্টলেকে প্রায় অধিকাংশ কাউন্সিলরকে তাদেরকে পথে ঘাটে দেখা যায় না, মানুষের অভিযোগ। এমনকি মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনিও বলছেন পুরসভা ব্যর্থ। কি বলবেন, খারাপ লাগে না? নিশ্চিতভাবে মেয়র কৃষ্ণ চক্রবর্তী নিজে স্বীকার করেছেন যে তিনি ব্যর্থ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় এটা স্বীকার করছেন। এটার পজিটিভ নেগেটিভ দুটো ইম্প্যাক্টই থাকতে পারে।
এবং দল যাদেরকে দায়িত্ব দিয়েছে, যারা মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়েছেন, তারা যদি মনে করেন মানুষের আশীর্বাদে নির্বাচিত হবার পর যে এটা তাদের অধিকার, তারা অধিকার পেয়েছেন, তাহলে নিশ্চিতভাবে সেটা ভুল, গণতন্ত্রের পরিপন্থী। তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে যখন টিকিট বন্টন হবে, আমরা বিশ্বাস করি, বিগত দিনেও দেখেছি এবং ভবিষ্যতেও এটা দেখা যাবে, যখন আবার টিকিট বন্টন হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে নিশ্চিতভাবে তাদেরকে সরিয়ে নতুন মুখ আনা হবে, বা যারা বিগত দিনে ভালো কাজ করেছেন কিন্তু কোনো কারণে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম একাধিক। দেখুন, পুরসভা এবং পঞ্চায়েতটা এতটাই মাইক্রো লেভেলের ইলেকশন হয়, সেখানে সবকটা ওয়ার্ডে, সব পঞ্চায়েতের ক্ষেত্রে সবকটা বুথে কারা প্রার্থী হবে, একটা সেন্ট্রালাইজড ওয়েতে সেটাকে কন্ট্রোল করা সবসময় সম্ভব হয় না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা সম্ভব নয়, কোনো রাজনৈতিক দলই এটা করতে পারে না। তো সেক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, এবং সমস্যা আছে, এটা অস্বীকার করার তো জায়গা নেই, এতগুলো পুরসভা, পঞ্চায়েতে এত লক্ষ লক্ষ বুথ পশ্চিমবাংলার বুকে, ফলে সেখানে একটা শতাংশে সমস্যা হবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু নিশ্চিতভাবে দলীয় এবং সরকারি দুটিভাবেই সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে, এবং যা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার সেটা করা হবে। এখন একটা নির্বাচিত জনপ্রতিনিধিকে তো তার টেনিওর শেষ হওয়ার আগে সরিয়ে দেওয়া সম্ভব নয়। যদি দল থেকে সরিয়েও দেওয়া হয়, বারবার ব্যক্তির কথা বলছেন, কোনো কাউন্সিলর বা কোনো বিধায়ক, সরকারি জমি বেচে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, সেটা কি একজনের পক্ষে সম্ভব বলে আপনি মনে করেন? না, যারা এটা করেছে তাদের দল মিলে করছে। আমি তো বলছি, যারা এটা করছে, আমি দলের, আপনি তো কাউন্সিলর বলছেন, যারা এটা করছে, যারা, সেটা গোষ্ঠী হতে পারে বা ইন্ডিভিজুয়াল বিং হতে পারে, যারা এটা করছে, দলমত নির্বিশেষে আমরা দলের সৈনিক হিসাবে প্রশাসন এবং দলের কাছে তাদের বিরুদ্ধে যাবতীয় যা ব্যবস্থা গ্রহণ করার দলগত এবং প্রশাসনিকভাবে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি, এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমন নয় যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সালিশি সভার আগেই যদি একটা ছোটখাটো সালিশি সভার আয়োজন করা হয়ে থাকে, যেখানে সেই মহিলাকে, অর্থাৎ সেই গৃহবধূকে কথা বলতে দেওয়া হয়নি, আমরা যে ফুলবাড়ির কথা বলছি, দর্শকরা ইতিমধ্যেই যে ঘটনা দেখেছেন, এটা কি দৃষ্টান্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের, সদস্যদের, পঞ্চায়েতের? না, অ্যাবসলিউটলি নয়। এখানে নির্দিষ্টভাবে যদি ফুলবাড়ির কথা বলেন, বা আপনি আপনার চোপড়ার কথাই বলুন, বা যেটা হচ্ছে আপনার আরিয়াদহ, আমি তিনটেকেই একসাথে বলি, এই তিনটির ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের একজন বা দুজন কর্মী, বা ফুলবাড়ির ক্ষেত্রে পঞ্চায়েতের একজন সদস্য, তারা নিশ্চিতভাবে যুক্ত আছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, গণপিটুনি তো একজন করতে পারেন না, এটা জনগণের রোষ, বেআইনি। একেবারে মৌনশ্রী, আসবো আমরা একেবারে আরিয়াদহ, চোপড়া, কোচবিহার, মাথাভাঙ্গা, এমনকি সদ্য সম্প্রতি শ্যামনগরের ঘটনা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির, এই আলোচনাতেই ফিরবো, থাকবেন সঙ্গে প্লিজ।